করি দ্রাব্যতার লেখচিত্রের তাৎপর্য। তো দ্রাব্যতার লেখচিত্রের আপনারা যখন তাৎপর্য দেখবেন, এই দ্রাব্যতার লেখচিত্রটা থেকে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে দ্রাব্যতার লেখচিত্রটা থেকে কি কি টাইপের আমরা জিনিস বের করতে পারি। প্রথমেই হচ্ছে রিয়েল যে টেস্টটা থাকে সেই রিয়েল টেস্টটা না করেই আমরা বিভিন্ন তাপমাত্রার দ্রাব্যতা বের করে ফেলতে পারি। দ্রাব্যতা পরিবর্তনের হার বের করতে পারি। তার মানে প্রকৃত পরীক্ষা ছাড়া, প্রকৃত পরীক্ষা না করেই, পরীক্ষা না করে দ্রাব্যতা লেখচিত্র করা যায়। তো থেকে দ্রাব্যতা বের করা যায়। এর পরের দিকে চলে আসি আমরা। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতার পরিবর্তন তুমি করতে পারবা, যে তাপমাত্রা যদি বাড়ে, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ভালো করে খুবই ঠান্ডা মাথায় বুঝবা যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রব্যের দ্রাব্যতা পরিবর্তনের হার বের করা যায় বা দ্রব্যের দ্রাব্যতা পরিবর্তন নির্ণয় করা যায়। মানে একটা লেখচিত্র থেকে তুমি কি কি বের করতে পারো, জাস্ট এটাই, আর কিচ্ছু না। ঠিক আছে, দেখা যায় যে মিশ্র দ্রব্যের, লিখবা যে মিশ্র দ্রব্যের সম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত বা শীতলীকরণ করার সময়, আজকে আমার মানে শরীরটা খারাপ দেখে আমি একটু করতেছি, মানে আগে ক্লাসটা নিচ্ছি, মানে মাথার ঠান্ডা লাগতেছে, এই সেই, মানে খুবই পেইনে আছি, বুঝতেছো তো। দেখো, মিশ্র দ্রবণে সম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করে বা শীতলীকরণ করে কোন দ্রবটি প্রথমে, এই সবাই গাইড কিনে ফেলো, গাইড সলভ করা শুরু করব। কোন দ্রবটি প্রথমে, লেখো কোন দ্রবটি প্রথমে দ্রবণ থেকে পৃথক হয়ে আসবে। সেটাই জানা যায়। কথা মনে হয় বুঝতে পারছো, ঠিক আছে। এই যে কোনো একটা দ্রবণ দ্রবীভূত হচ্ছে, কোন একটা দ্রবণ দ্রবীভূত হচ্ছে, যে কোন একটা দ্রবণ পানিতে দ্রবীভূত হচ্ছে, ভালো করে বুঝবে এই জায়গাটা। কোন একটা দ্রবণ পানিতে দ্রবীভূত হচ্ছে, এই জিনিসটা আসলে কিভাবে তুমি বের করবা। আবারও বলতেছি, কোন একটা দ্রবণ পানিতে দ্রবীভূত হচ্ছে, এই জিনিসটা তুমি কিভাবে বের করবে, ঠিক আছে, এটা আমরা দেখব। এরপরে চলে আসে, এইটুকু বোঝা গেছে, আর মনে হয় এইটুকু বোঝা গেছে। চলে আসে দ্রাব্যতার উপর চাপের প্রভাব, এটা গেল আমার তাপমাত্রার প্রভাব। চলে আসে নতুন একটা টপিক, দ্রাব্যতার উপর চাপের প্রভাব। এটা দিয়ে কিন্তু ম্যাথ আসে প্রচুর। খুবই ঠান্ডা মাথায় এবং মানে নর্মালি বিষয়টা চিন্তা করবেন যে কয়েকটা জিনিস মনে রাখবেন এই জায়গাটাতে, এই জায়গাটা থেকে প্রচুর ক্রিটিক্যাল কোশ্চেন হয়, মনে রাখবেন।
তরল দ্রাবকে, এখানে প্রথম শর্ত হচ্ছে তরল দ্রাবকে গ্যাসীয় দ্রব দ্রবীভূত হবে। ঠান্ডা মাথায় বুঝো, এখানে দুইটা কথা বলছে, তরল দ্রাবকে গ্যাসীয় দ্রব। ঠান্ডা মাথায় বুঝবেন। তার মানে এই যে সূত্রটা, এই সূত্রটা মাস্ট বি দ্রবটা হতে হবে গ্যাসিয়াস। গ্যাসিয়াস বাদ দিয়ে কোনো কিছু থাকলেই সেটা আর এই সূত্রটাতে প্রযোজ্য হবে না। দ্রাবক হতে হবে এই জায়গায় তরল, দ্রব হইতে হবে এই জায়গায় গ্যাসীয়। দুইটা মনে রাখবেন। কি হইতে হবে? দ্রাবক হতে হবে এই জায়গাটাতে তরল, দ্রব হইতে হবে এই জায়গাটাতে গ্যাসীয়। এবং এই ঘটনাটা সর্বপ্রথম পরিলক্ষিত করেন 1805 সালে দেখেন, এটা হচ্ছে সর্বপ্রথম যেটা হয়েছিল সেটা হয়েছিল 1805 সালে। এবং সেটা আবিষ্কার করছিল ব্রিটিশ রসায়নবিদ উইলিয়াম হেনরি। খুবই ঠান্ডা মাথায় বুঝবেন। আপনারা রয়্যাল গাইড কিনবেন, রয়্যাল গাইডটা কিনবেন না, ওরা আমাকে টাকা পয়সা দেয় না, এটা মনে করিয়েন না। রয়্যাল গাইডটা কিনবেন, রয়্যাল গাইডটা ইম্পর্টেন্ট, রয়্যাল গাইডটা আসলেই ভালো। ওয়ালাইকুম আসসালাম। তো 1805 সালে উইলিয়াম হেনরি হচ্ছে এই চাপের প্রভাবটা পরিলক্ষিত করেন। তো দেখা যায় যে এই জায়গার অপশনগুলা এরকম থাকে যে এই জায়গায় দ্রবটা, অপশনগুলা এরকম থাকে যে এই জায়গায় দ্রবটা তোমার সবগুলা দেখা যায় একটা সলিড, একটা লিকুইড, একটা গ্যাসিয়াস আর একটা অ্যাকুয়াস, এরকম থাকতে পারে। মাস্ট বি এই জায়গাটাতে আর কিছুই মনে রাখার দরকার নেই। এই জায়গাটাতে মনে রাখবা এটা হচ্ছে একটা গ্যাসিয়াস হইতে হবে, এই জায়গাটাতে অবশ্যই এটা হইতে হবে হচ্ছে গ্যাসিয়াস। যদি গ্যাসিয়াস না হয়ে থাকে সেই ক্ষেত্রে এই জায়গাটা তোমার দ্রবীভূত হবে না। আবারও বলি, যদি গ্যাসিয়াস না হয়ে থাকে তাহলে এই যে হেনরির যে সূত্রটা, সেই হেনরির সূত্রটা তোমার দ্রবীভূত হয় না। এখানে আরো একটা শর্ত জুড়ে দেয়া যায় যে এই জায়গাটাতে দেখা যাবে যে উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায়, উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রায় উচ্চচাপ এবং নিম্ন তাপমাত্রায় এই গ্যাসগুলা সাধারণত পানিতে দ্রবীভূত হয়। আচ্ছা, তোমাদের সেকেন্ড ফেজটা কিভাবে ছাড়লে সুবিধা হয় বলো তো? চ্যাপ্টার ওয়াইজ ছাড়বো না এই টাইপের কোন একটা ইয়ে ছেড়ে দিব? তবে আমি জৈব যৌগটা আলাদা ছাড়বো, জৈব যৌগটা আলাদা ছাড়বো, জৈব যৌগটা পুরোটাই আলাদা ছাড়বো। যার যেরকম সমস্যা, যেহেতু তোমরা আমাদের ছিলা, তোমাদের জন্য আমরা একটা ডিসকাউন্টের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তাহলে এই উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায় পানিগুলো সর্বোচ্চ পরিমাণ, গ্যাসগুলো সর্বোচ্চ পরিমাণে পানিতে দ্রবীভূত হবে। আবারও বলি, এই গ্যাসগুলো পানিতে দ্রবীভূত হবে, পানিতে দ্রবীভূত হবে সর্বোচ্চ পরিমাণে। ঠিক আছে, পানিতে সর্বোচ্চ পরিমাণে দ্রবীভূত হবে। কোথায়? উচ্চচাপ এবং নিম্ন তাপমাত্রায়। ঠান্ডা মাথায় বুঝো, উচ্চচাপ এবং নিম্ন তাপমাত্রায়। কন্ডিশনটা কি সবাই একবার করে বলি? উচ্চচাপ এবং নিম্ন তাপমাত্রায়। কন্ডিশনটা সবাই একবার করে বলো, উচ্চচাপ এবং নিম্ন তাপমাত্রা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? সেকেন্ড ফেজটা আমি ভাবতেছি দুইটা চ্যাপ্টার ছেড়ে দিব, 1 আর 3, 1 আর 3 ছেড়ে দিব, তারপরে 4 আর 2 ছাড়বো।
5 ফ্রি পড়াই দিব কারো একটা সাথে। সেকেন্ড ফেজটা দেখি আমি, অপু ভাই নাই তো, অপু ভাইয়ের সাথে কথা বলে তাড়াতাড়ি ছাড়বো। আসলে ওই দেখা যায় যে আমাদের কোর্সগুলো একটু একটু হয় এক্সপেন্সিভ হয়, কারণ আমাদের আসলে আমরা যেরকম সার্ভিস দেই আসলে তুমি অন্য কোথাও পাবা না, এত আন্তরিকতা সব কোথাও পাবা না, বা এইভাবে তোমাকে আসলে লাইন ধরে ধরে কেউ পড়াবে না, ঠিক আছে? তাহলে বুঝবা যে পানিতে দ্রবীভূত হয় কখন, গ্যাসগুলা উচ্চচাপ। আচ্ছা আমি চেষ্টা করবো, হ্যাঁ তাড়াতাড়ি ছাড়ার চেষ্টা করবো। আচ্ছা চলে আসি। তো এই হেনরির দ্রাব্যতা, হেনরি কি করছে, দ্রাব্যতা আর চাপের মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করছে। হেনরি বাবাজি দ্রাব্যতা ও চাপের একটা সম্পর্ক আবিষ্কার করছে, এটাকে আমরা হেনরি সূত্র বলি। এটাকে কি বলি? হেনরি সূত্র। সে কি বলছে যে তোমার দ্রাব্যতা হচ্ছে চাপের সমানুপাতিক। দ্যাট মিনস চাপ বাড়লে, এটা অবশ্যই গ্যাসীয় বস্তুর দ্রাব্যতা, এই দ্রাব্যতাটা হচ্ছে অবশ্যই গ্যাসীয় বস্তুর দ্রাব্যতা হইতে হবে, গ্যাসীয় দ্রবের দ্রাব্যতা হইতে হবে। আর দ্রাব্যতা অবশ্যই হয় দ্রবের, ঠিক আছে? দ্রাব্যতাটা হয় কার? সবাই বলো দেখি, দ্রাব্যতাটা হয় কার? দ্রবের। আচ্ছা একটু পেয়ার রিভিউ নিব, এটা ভার্সিটি গুলোতে করা হয়। আনডাউটলি বলবেন ক্লাসে কোনো প্রবলেম হয় নাকি, ক্লাস বুঝতে বা কোনো কিছুতে প্রবলেম হয় নাকি, আনডাউটলি বলবেন। এখানে লজ্জা পাওয়ার কিছু নাই বা ইয়ে করার কিছু নাই, নিজেরাই বলবেন যে ক্লাসে কোনো প্রবলেম হচ্ছে নাকি, বা ক্লাসে কোনো কিছু চান নাকি। সবাই একটা করে কমেন্ট করে যাবেন, হ্যাঁ যারা পরে ক্লাস করবেন তারাও কমেন্ট করে যাবেন, যারা যে পরে ক্লাস করতেছি ভাইয়া বা ইয়ে করতেছি যাই হোক। তো গ্যাসীয় বস্তুর দ্রাব্যতা তার চাপের সমানুপাতিক। তো এই জায়গা থেকে যেমন আবিদুর রহমান যে ছেলেটা, ও মনে হয় না এখানে মানে খুব একটা স্যাটিসফ্যাকশন বা ও ক্লাস করে না, ওর স্যাটিসফ্যাকশন নাই এখানে হয়তো বা সে হাইপ হাইপ ক্রিয়েট করার কাছে ভর্তি হওয়াটা মনে হয় বেটার ছিল, ঠিক আছে? 2-3 জায়গায় ঘুরে আসে, তারপর মিডিয়ামে আসলে বুঝতে পারে যে আসলে মিডিয়াম কি সার্ভিসটা দেয়। তো এইটা হচ্ছে আমার হেনরি কনস্ট্যান্ট, এটাকে বলা হয় হেনরি ধ্রুবক। তাহলে চাপ যখন আমি সমানুপাতিক চিহ্নটা তুলে দিব তখন আমার আসবে একটা সমানুপাতিক ধ্রুবক। তাহলে এখানে সমানুপাতিক ধ্রুবক হচ্ছে KH, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার হেনরিক ধ্রুবক। তো এই হেনরিক যে ধ্রুবকটা ভালো করে বুঝবা, এখানে আবার আরেকটা পোর্শন আছে, যে পোর্শনটা একটু আমরা আসবো। এইটা আমরা দেখলাম হচ্ছে S ইকুয়াল টু KHP, এটা আমরা জানলাম। তো আবার দেখা যায় যে প্রকাশ যদি করি অন্যভাবে, যদি আমরা একটু প্রকাশ করি যে যদি কোনো নির্দিষ্ট তাপমাত্রায় দ্রবীভূত গ্যাসীয় দ্রবের মোল সংখ্যা বা মোল ভগ্নাংশ হয় xp এবং সাম্যাবস্থায় তাদের দ্রবীভূত আংশিক চাপ কি হয়, তাহলে হেনরিক সূত্র অনুসারে, মানে এটা আমি তোমাকে হয়তো বা বুঝাইতে পারি নাই, যদি এটা গেল আমার হেনরিক সূত্র, বাট যদি মোল ভগ্নাংশ দিয়ে কখনো চায়, যদি এখানে আমরা একটু পরের পেজেই চলে যাই, S is proportional to KHP, এটা গেল আমার হেনরিক সূত্র। বাট যদি কখনো মোল ভগ্নাংশ দিয়ে চায় তখন কি করবা? মোল ভগ্নাংশ দিয়ে যদি চায়, মোল ভগ্নাংশ দিয়ে যদি চায়, তাহলে দেখো যদি মোল ভগ্নাংশ দেয়া চায় এবং হেনরিক কনস্ট্যান্ট দেয়া থাকে, আবারও বলি মোল ভগ্নাংশ যদি দেয়া থাকে এবং আংশিক চাপ দেয়া থাকে, তাহলে এই দুইটা যদি দেয়া থাকে তখন হেনরিক কনস্ট্যান্ট বা এই চাপের যে সূত্রটা সেটা হচ্ছে আসবে P is proportional to XP। এটা হচ্ছে আমার মোল ভগ্নাংশ। ভাইয়া মোল ভগ্নাংশ কি জিনিস? মোল ভগ্নাংশ মানে হচ্ছে, মনে রাখবা, নিজের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা।
নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। আমার কথাগুলো বুঝবো, আমার কথাগুলো বুঝলেই তোমার 90% পড়া হয়ে যাবে। তাহলে এইখানে মোল ভগ্নাংশ দেয়া আছে এবং প্রেসার দেয়া আছে, এটা হচ্ছে আংশিক চাপ বলা হয়, ঠিক আছে। আংশিক চাপ ইকুয়াল টু, এটা লিখবা মোট চাপ ইন্টু হচ্ছে মোল ভগ্নাংশ। এটা হচ্ছে আমার আংশিক চাপের সূত্র, এটা হচ্ছে আমার আংশিক চাপের সূত্র, যে আংশিক চাপ ইকুয়াল টু মোট চাপ ইন্টু হচ্ছে মোল ভগ্নাংশ। আবার মোল ভগ্নাংশ ইকুয়াল টু, তুমি দেখো মোল ভগ্নাংশ ইকুয়াল টু আসতেছে হচ্ছে নিজের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। বুঝতে পারতেছো জিনিসটা? এখন এই দুইটা জিনিস আবার শিখতে গেলে তোমাকে সেকেন্ড পেপারে যাইতে হবে, সেকেন্ড পেপারে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, আমি আরেকটা কথা বলে দিই, আবিদুর রহমান, এখানে 3টা ছেলে আছে আমার মনে পড়ে, আমি যতটুকু সম্ভব জানি। 3টা ছেলের গার্ডিয়ান আমাকে কালকের মধ্যে ফোন করতে হবে, কালকে যেহেতু নির্বাচন, কালকে পরশুদিন। আমি নামগুলা বলে দিচ্ছি। আকাশ ঘোষ, আকাশ ঘোষ, তোমার গার্ডিয়ান অবশ্যই ফোন দিবে আমাকে। তোমার যদি কোনো প্রবলেম থেকে থাকে, এর আগে ফোন দিয়েছিলেন, এর আগে প্রবলেম ছিল, এটা আমি ইয়ে করলাম। তাহমি তাহনাফ, তুমি আবার ক্লাস করা অফ করছো, তোমার গার্ডিয়ানও যেন ফোন দেয় আমাকে। আরেকজন হচ্ছে আবিদুর রহমান, তোমার যদি পড়ার ইচ্ছা থাকে তুমি ফোন দিবা, নাহলে আমি এবার বের করে দিলে আর কাউকে। কায়রা ইসলাম, কায়রা ইসলাম, ঠিক আছে। কায়রা ইসলাম, যদি তোমার ইচ্ছা থাকে পড়ার, তাহলে হচ্ছে অবশ্যই অবশ্যই তুমি ফোন দিবা, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু দেখবা। এই কয়েকজনকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তোমাদের যদি পড়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই অবশ্যই নক করবা গার্ডিয়ানের দ্বারায়, ঠিক আছে। এই জিনিসগুলো খুবই খারাপ যে তোমরা মানে গার্ডিয়ান টাকা দিয়ে তোমাদের পড়াচ্ছে আর তোমরা ক্লাস করবা না, এটা আসলে খুবই খারাপ। তো এইটা গেল হচ্ছে আমার পি ইজ প্রপোর্শনাল টু হচ্ছে এক্স বি বা মোল ভগ্নাংশ প্রেসারের সমানুপাতিক। তো এই জায়গাটাতে পি ইজ প্রপোর্শনাল টু এক্স বি, দেন উই ক্যান রাইট পি, এরা মেসেজ দিচ্ছে, ইকুয়াল টু কে এইচ এক্স। এটাও হেনরি কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এই কে এইচ এর যে মানটা, কে এইচ এর যে মানটা ভালো করে বুঝবেন, কে এইচ এর মানটা কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করে, কে এইচ এর মানটা কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করে, এবং সেই বিষয়গুলো হচ্ছে যে গ্যাসের প্রকৃতি, তারপরে হচ্ছে তরল দ্রাবকের প্রকৃতি, তাপমাত্রা ও চাপ। তাহলে আপনি বোঝার চেষ্টা করবেন যে এই জায়গায় কি কি বিষয়ের উপর এই হেনরিক কনস্ট্যান্টটা নির্ভর করে। তাহলে হেনরিক কনস্ট্যান্টটা নির্ভর করবে হচ্ছে আপনার এই সকল বিষয়গুলোর উপর। আচ্ছা, চলে আসি। এখন চলে আসি, এই যে হেনরি কনস্ট্যান্ট বা হেনরি সূত্র, এগুলা কোথায় কোথায় প্রযোজ্য বা কোথায় কোথায় সীমাবদ্ধতা, এই জিনিসগুলা দেখতে হবে, বা কার কার উপর নির্ভর করে। চলে আসি, হেনরি কনস্ট্যান্টের নির্ভরশীলতা বা হেনরি সূত্রের নির্ভরশীলতা লেখেন। হেনরি সূত্রের নির্ভরশীলতা। আচ্ছা, আজকে মনে হয় নেট অনেক জায়গায় নাই, আমার বাসায় ছিল না, কারণ কালকে নির্বাচন।
ওই নির্বাচনে দেখা যায় যে আসলে নেট থাকে না অনেক সময়। নেট যে এখন পর্যন্ত আমি পাচ্ছি এটা আলহামদুলিল্লাহ। দেখেন হেনরির সূত্র যেটা হয় তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে, মানে হেনরির সূত্র ভালো করে বুঝবেন, কে এইচ এর মান তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি ঘটে। তার মানে কে এইচ ইজ প্রপোর্শনাল টু হচ্ছে টি। তাপমাত্রা বাড়লে কে এইচ এর মানটা বাড়ে, ঠিক আছে? তাপমাত্রা বাড়লে কে এইচ এর মানটা বাড়ে। এই কে এইচ আবার নির্ভর করে দ্রাবকের উপর, ভালো করে বুঝবেন। এর নির্ভর করে হচ্ছে দ্রাবকের উপর। এগুলা কিন্তু বইয়ে পাবেন না, আবারও বললাম এগুলা বইয়ে আপনারা পাবেন না ঠিক মতো। এটা হচ্ছে কে এইচ এর মানটা দ্রাবকের উপর বাড়বে। কোন একটা গ্যাসের ক্ষেত্রে, যেহেতু এটা গ্যাসের ক্ষেত্রে, কোন একটা গ্যাসের কে এইচ এর মান বাড়লে, এগুলা কিন্তু অবশ্যই গ্যাসিয়াসের ক্ষেত্রে, গ্যাসিয়াসের ক্ষেত্রে এটা মনে রাখবেন, এটা অবশ্যই গ্যাসিয়াসের ক্ষেত্রে। লেখেন কে এইচ এর মান যদি বাড়ে তাহলে দ্রাব্যতা কমবে। আমি শিওর বলতেছি, আপনারা যদি এই জিনিসগুলো পড়েন আপনাকে আর পড়ালেখা করতে হবে না, আপনি যথেষ্ট পরিমাণ এখানে সিকিউর, সিকিউরিটি এখানে হাই ইনশাল্লাহ। চলে আসি এরপরে তরলের ক্ষেত্রে। এগুলা ঠিক আছে, খুবই ভালো কথা। তো একটা মনে করো গ্যাস, এটা একটা গ্যাস মিশ্রণ। এই মিশ্রণটাতে দেখা যায় এ আছে এবং বি আছে। এ আছে এবং বি আছে। এই হেনরির সূত্রটা এ গ্যাসের ক্ষেত্রে যতটা অ্যাপ্লিকেবল হবে, হেনরির সূত্রটা বি গ্যাসের ক্ষেত্রেও ঠিক ততটা অ্যাপ্লিকেবল হবে। তাহলে এ এবং বি দুইটা গ্যাসের ক্ষেত্রে এই দুই গ্যাসেই হেনরির সূত্র প্রযোজ্য। এর ঠান্ডা মাথায় বুঝবো, এই দুইটা গ্যাসেই আমার হেনরির সূত্রটা প্রযোজ্য হবে। আমি আবারও লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আবিদুর রহমানকে, কায়রা ইসলামকে। কায়রা ইসলাম আগে ক্লাস করতে, এখন করে না, কি ব্যাপার আমি জানি না। এরপরে আরেকটা ছেলে আছে আকাশ ঘোষ, ইন্নে সানজিদা, এই মেয়েটাও ক্লাস করে না। আপনারা দয়া করে আপনাদের গার্ডিয়ানের দ্বারাই ফোন করাবেন, দয়া করে আপনাদের গার্ডিয়ানের দ্বারাই ফোন করাবেন, আদারওয়াইজ আমরা অন্য স্টেপ নিব। আপনারা ভর্তি হয়েছেন, এই দায়িত্বটা পুরোপুরি আমাদের। সো আপনাকে অবশ্যই কন্টিনিউ করতে হলে আপনাকে এটা করতে হবে। চলে আসি, এটা নির্ভর করছে, খুবই ভালো কথা। এরপরে চলে আসেন হেনরি সূত্রের সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা, যে হেনরি সূত্র আসলে কোথায় সীমাবদ্ধ বেশি, চলে আসেন। তাহলে হেনরি সূত্র দেখা যায় যে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা বেশি হলে এই সূত্রটা সম্ভব হয় না। আবারও বলি, কোন একটা তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা খুব বেশি হলে, গ্যাসের দ্রাব্যতা খুব বেশি হলে এ সূত্র প্রযোজ্য না। যেমন পানিতে HCl, যদি এরকম বলে যে পানিতে HCl, ভালো করে বুঝবেন, পানিতে যদি HCl গ্যাস দ্রবীভূত হয়, এটা হবে না, এখানে প্রযোজ্য না, এখানে প্রযোজ্য না, হেনরি সূত্র এই জায়গায় প্রযোজ্য না। তারপরে আবারও বলি, যেগুলো যেগুলো লিখে দিচ্ছি সেগুলো ভালো মতো পড়বেন। পানিতে HCl কখনোই হয় না। অ্যামোনিয়ার গ্যাসের পানিতে দ্রবণ, এইখানে হচ্ছে কাজ করে না। সালফার ট্রাই অক্সাইড, এটা কাজ করে না, এই সূত্র প্রযোজ্য নয়। ঠান্ডা মাথায় বুঝবেন এই জায়গায়। এখানে কয়টা গ্যাসের জন্য? পানিতে যদি HCl, অ্যামোনিয়া বা সালফার ট্রাই অক্সাইড থেকে থাকে তাহলে এইগুলা হেনরি সূত্র মানবে না, না, না।
কারণ এইগুলা তরলের মধ্যে অনেক বেশি পরিমাণে দ্রবীভূত হয়, মানে এদের দ্রাব্যতা ওই পানির মধ্যে অনেক বেশি। কথা বোঝা গেছে কিনা? এই কথা বলেন না কেন আপনারা? এইভাবে কি পড়ালেখা যায়? এইভাবে কি পড়ানো যায়? কথা বলেন না কেন আপনারা? কথা তো বলতে হবে। বুঝছেন কি বুঝেন নাই এটাও তো বলতে হবে। গাধার মতো খালি চুপচাপ আছে। চলে আসি 2 নাম্বার পয়েন্টটা লেখেন যে গ্যাসের চাপ যদি অনেক হয়, কোন একটা গ্যাসের চাপ যদি অনেক হয়, গ্যাসের চাপ অধিক প্লাস দ্রবণের তাপমাত্রা অধিক হলে এই সূত্র প্রযোজ্য হবে না। যদি বলেন যে ভাইয়া কেন, দেখান। দেখেন আমি আপনাকে অলরেডি এই পয়েন্টটার কথাই বলছিলাম যে দ্রবণের তাপমাত্রা অধিক হলে। আমি একটু এই জায়গাটাতে আপনাকে দেখাবো। আমি এখানে বলছি KH is proportional to T, ভালো করে বোঝেন। KH is proportional to T, সরি দেখেন দাগানো হয়ে গেছে। তো KH is proportional to T, আবার KH এর মান বাড়লে দ্রাব্যতা কমে যায়। তাহলে আমি কি বলতে পারি এই জায়গাটাতে? আপনি এই জায়গাটাতে কি লিখতে পারেন? KH is proportional to হচ্ছে T is proportional to হচ্ছে 1 by দ্রাব্যতা। এটা আপনি লিখতে পারেন, পারেন কিনা? এই মোহনা জান্নাতি আর হচ্ছে মাইশা, পারো কিনা বলো তো? পারো কিনা তাড়াতাড়ি বলো। কি রে, এভাবে কথা না বললে কি হয়? তাহলে দেখো, পড়ানোটাই বেকার তোমাদের আমার। আচ্ছা, এখন যেটা দেখবা যে KH is proportional to T is proportional to 1 by দ্রাব্যতা, যদি এটা হয় তাহলে দেখেন। আবার আপনি জানেন যে KH, আপনি এটাও জানেন, একটু বোঝার চেষ্টা করবেন। KH P is proportional, P is equal to, sorry, P is equal to KHX। তাহলে এই জায়গাটাতে একটু বোঝার চেষ্টা করেন। P এর সাথে এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে আমি যদি এটার সাথে সম্পর্ক করতে চাই, বোঝার চেষ্টা করেন। চাপ যদি অধিক হয় দ্রাব্যতা, তাহলে দেখা যায় যে KH-টা, চাপটা বেড়ে যাচ্ছে, KH-টা কি হয়ে যাচ্ছে? KH-টা কমে যাচ্ছে, ভালো করে বুঝবেন। তাহলে চাপের সাথে KH এর একটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে, তার মানে দ্রাব্যতা কমে যাচ্ছে, ফলে এটা কোনোভাবেই কাজ করতেছে না। আমার কথাটা বুঝিয়েন, কোনোভাবেই কাজ করতেছে না। তার মানে গ্যাসের চাপ যদি অধিক হয়, গ্যাসের চাপটা যদি অনেক বেশি হয়, তাহলে এইটা দেখা যায় যে, একটু যদি আমরা এই জায়গায় লিখি, বড় করে দেই, এবং এটা যদি আমি প্রপোর্শনাল দিয়ে লিখি যে 1 by P, তাহলে দেখেন KH যত বাড়বে দ্রাব্যতা তত কমবে, চাপও তত কমবে। বা চাপ যত বাড়বে KH তত কমবে, কমবে কিনা? আচ্ছা, আপনারা কি কমেন্ট কেউ করবেন না? বুঝতে পারতেছেন কিনা? এগুলা কিন্তু নতুন টপিকস আপনাদের জন্য। আপনারা যদি না বুঝেন তো বলেন আমাকে যে ভাইয়া বুঝি না। কেন এরকম মানে আজাইরা ভাবে ইয়ে করতেছেন? এটা খুবই খারাপ, কিন্তু একটা টিচারকে আপনারা হ্যারাসমেন্ট করতেছেন প্রচন্ড। তাহলে দেখেন, এই সূত্রটা মনে রাখবেন, তাপমাত্রা বাড়লে এটা কখন কাজে লাগবে না। খুব বিরক্তিকর আপনারা, একদম সিরিয়াসলি। বুঝতেছি, একটা তো কমেন্ট করতে হবে, বা বুঝতেছি না। দেখেন, গ্যাসের চাপ যদি অধিক হয় দ্রবণের তাপমাত্রা অধিক হয়,
সরি, দ্রবণের তাপমাত্রা যদি অধিক হয়, গ্যাসের চাপও অধিক হয়, তাহলে দেখবেন যে আপনার এই হেনরির সূত্রটা কাজে লাগে না, কারণ এই সূত্রটা আপনি মনে রাখবেন। এরপরে যে টপিকসটা আসবে 3 নাম্বারটা, দ্রাবকের সাথে গ্যাসের বিক্রিয়া ঘটলে, দ্রাবকের সাথে গ্যাসের বিক্রিয়া ঘটলে আমি তো মেইনলি শরীরটা খারাপ প্লাস হচ্ছে ওই আপনার নেট থাকবে না, এই জন্য ভয়ে ভয়ে ক্লাসটা আগায় দিলাম। গ্যাসটি যেন কোনো দ্রাবকের মধ্যে এটা না হয়, ঠিক আছে, যাই হোক, এটা পড়া লাগবে না। এখন দেখা যায় যে দ্রাবকের সাথে গ্যাসের বিক্রিয়া ঘটলে এই সূত্রটা প্রযোজ্য হয় না। আমাদের দেহের মধ্যে হেনরির সূত্র প্রয়োগ হয়, লেখেন, দেহের মাঝে হেনরি সূত্রের প্রয়োগ। দেহের মাঝে আপনার হেনরি সূত্র প্রয়োগ করেন, যে আমাদের দেহের মধ্যে কি হয়, এই যে আমাদের ফুসফুসের অক্সিজেন, শ্বাস গ্রহণ, ভালো করে বুঝবেন, ফুসফুসের মাধ্যমে শ্বাস গ্রহণ এবং সেটা রক্তে চলে যায়, রক্তে যায় হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন উৎপন্ন করে, আবার অক্সিজেনের চাপ কমে যায়, অক্সি হিমোগ্লোবিন অক্সিজেন ত্যাগ করে। এই যে ত্যাগ করা, অক্সিজেন ত্যাগ করা বিভিন্ন কাজে, এই ত্যাগ করা অক্সিজেন কোষে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এই যে অক্সিজেন গ্রহণ, ফুসফুসের মাধ্যমে শ্বাস গ্রহণ, বা শ্বাস গ্রহণ না বলে এই জায়গায় আপনি যদি লেখেন অক্সিজেন গ্রহণ, শ্বাস মানেই তো অক্সিজেনের সাথে অনেক কিছুই যায়, বাট অক্সিজেন গ্রহণ এবং বর্জন যেটাই করেন না কেন, এই যে ফুসফুসের মাধ্যমে যে অক্সিজেন গ্রহণ করতেছেন সেটাই হচ্ছে আমার হেনরি কনস্ট্যান্ট, সরি, হেনরি সূত্র এখানে ব্যবহৃত হয়। আমি কি ক্লিয়ার করতে পারছি আপনাদেরকে? কে কে আছেন আপনারা? আমি কি ক্লিয়ার করতে পারছি ব্যাপারটা? আচ্ছা, চলে আসেন, এখন কিছু ম্যাথ দেখবো আমরা, হেনরি সূত্রের কিছু ম্যাথ দেখি। আচ্ছা, আপনাদের কালকে থেকেই রোববারের ক্লাস শুরু হবে। কালকে টাইমটা আমি জানাই দিব, যেহেতু আমি নতুন ভাবে এটা শুরু করব। ফিফথ চ্যাপ্টারটা যেহেতু এখানে শুরু করা হবে, ফিফথ আর ফোর্থ পড়াবো আমি রবি মঙ্গল বৃহস্পতিতে। চলে আসেন, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লিখেন, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 0.98 অ্যাটমসফিয়ার চাপে, 0.98 অ্যাটমসফিয়ার চাপে অক্সিজেন গ্যাসের দ্রাব্যতা নির্ণয় করা। অক্সিজেনের দ্রাব্যতা কত? এখানে বলা আছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হেনরি কনস্ট্যান্টের মান দেয়া আছে হচ্ছে 1.38 ইনটু 10 টু দি পাওয়ার -3 মোল পার এটিএম। আরেকটা জিনিস আমি এখানে দেখাই নাই, সেটা হচ্ছে যে হেনরি কনস্ট্যান্টের একক। হেনরি ধ্রুবকের ইউনিটটা আমাদের দেখানো উচিত ছিল। এখন দেখো, এই হেনরি ধ্রুবকের যে ইউনিটটা, আপনি কি জানেন যে এস ইজ প্রপোর্শনাল টু হচ্ছে আপনার পি, তার মানে আপনি জানেন এস ইজ ইকুয়াল টু কে এইচ পি। এখন আপনি কে এইচ এর মান নির্ণয় করবেন এবং সেটা হচ্ছে কে এইচ আসবে হচ্ছে এস ডিভাইডেড বাই হচ্ছে পি। এইটাকে যদি আপনি মোলার নেন, মোলার এককে নেন, তাহলে পিটাকে যদি আপনি এটিএম এককে নেন, সেই ক্ষেত্রে এইটা আসবে। আবার যদি এস কে আপনি গ্রাম বাই গ্রাম এককে নেন, সেটা আলাদা হিসাব। এটাও যদি মোলার নেন, পি কে আপনি হচ্ছে মিলিমিটার অফ মার্কারিতে নিতে পারেন।
দুইটা ইউনিটই আসতে পারে, অনেকগুলো ইউনিট আসতে পারে, মিলিমিটার অফ মার্কারিতেও ইউনিট আসতে পারে। এছাড়া আপনি সেন্টিমিটারে নিতে পারেন। এস কে যদি আপনি মোলারে নেন ইটস ওকে, মোল পার লিটার। এই পি কেও আপনি সেন্টিমিটারে নিতে পারবেন। তো আপনি অনেকগুলো ইউনিট নিতে পারবেন এই জায়গাটাতে। কিন্তু আমরা যেটা সাধারণত ইউজ করি যে প্রেসার যেটা ইউজ করব সেটা হচ্ছে এটিএম। এই যে মোল পার এটিএম, এটা হচ্ছে আমার হেনরিক কনস্ট্যান্টের ইউনিট। হেনরিক কনস্ট্যান্টের ইউনিটগুলো কিন্তু পড়বেন যে মোল পার এটিএম কোনটা বা কোনটা বার। তো খুবই সহজ, এটা আপনি জানেন যে দ্রাব্যতা চাইছে এস ইজ ইকুয়াল টু কে এইচ পি, তাহলে আপনি এস এর মানটা বের করে নেন এখানে, দ্যাটস ইট, শেষ। 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু পি এর মান হচ্ছে 0.98। এখন আপনাকে দেখতে হবে যে আসলে এইখানে যে ইউনিটটা আছে, এই জায়গার যে ইউনিটগুলো আছে, আমি ভুল করলাম এটা, এই জায়গার যে ইউনিটগুলো আপনি আছে, এই জায়গার ইউনিটটা আপনি দেখবেন যে এই জায়গার ইউনিটটা আপনার আছে কিনা। আপনাকে এই জায়গার ইউনিটটা মনে রাখতে হবে যে এখানে পি কি ইউনিটে আছে। পি এখানে যে ইউনিটে থাকবে, প্রেসারটা যে ইউনিটে থাকবে, এইখানে সেম ইউনিট থাকতে হবে, এইখানে সেম ইউনিট থাকতে হবে। আমি আবারও বলতেছি, পি যে ইউনিটে থাকবে আপনার ঠিক এই জায়গাটাতে সেম ইউনিটে থাকতে হবে। এই জায়গাটাতে এই এটিএমটা আপনাকে সেম ইউনিটে রাখতে হবে। আমার কথা বুঝতে পারছেন? কথা মনে বুঝতে পারছেন? আর এখানে যা থাকবে এটাই দ্রাব্যতার ইউনিটটা বের হয়ে যাবে। তার মানে এস ইকুয়াল টু এটা ইন্টু 9.8, হ্যাঁ, সামথিং একটা কিছু আসবে, কিছু একটা আসবে। ঠিক আছে, এই জায়গায় এই জিনিসটা বুঝতে হবে। ইউনিট আপনাকে বুঝতে হবে, ইউনিট যদি আপনি না বুঝেন তাহলে আপনি ধরা খাবেন। ঠিক আছে, ইউনিট না বুঝলে আপনি ধরা খাবেন। আচ্ছা, এক জায়গায় আমি আবারও বলি, ইউনিটগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখেন এই জায়গায় আবার লিখি 20 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 2 নাম্বার ম্যাথ, এটা হচ্ছে 1 নাম্বার ম্যাথ। দেখেন 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, দেখেন এই জায়গায় কিন্তু আবার মোল পার লিটার না, মোল পার লিটার না থাকে গ্রাম বাই, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। এটার কোনো মানে অনিশ্চয়তা নাই যে এটা থাকবে না। দেখেন এখানেই দেখাচ্ছি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনের দ্রাব্যতা কত, যেখানে আপনার হেনরিক ধ্রুবক কে এইচ ইজ ইকুয়াল টু 4.416 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 গ্রাম ডিভাইডেড বাই 100 গ্রাম পানি ডিভাইডেড বাই হচ্ছে এটিএম, ডিভাইডেড বাই হচ্ছে এটিএম। দেখেন এই জায়গাটাতে আমার, আমি আবারও বলছি, এই এস হচ্ছে আমার দ্রাব্যতা। আপনাকে আমি দ্রাব্যতার অনেকগুলো ইউনিট শিখেছি, তার মধ্যে এটা একটা ইউনিট, এই যে এটা একটা ইউনিট, এটা একটা ইউনিট, আর এটিএম তো আছেই, এটা কিন্তু বার থাকতে পারে। তো এই জায়গায় যে প্রেসার পি এর মান দেয়া আছে হচ্ছে 1.17 অ্যাটমসফিয়ার। যদি এখানে আপনার অ্যাটমসফিয়ার না থাকতো তাহলে আপনাকে অ্যাটমসফিয়ারে কনভার্ট করতে হইতো। আবারও বলি, যদি আপনাকে এই জায়গায় অ্যাটমসফিয়ার না থাকতো আপনাকে এই জায়গায় অ্যাটমসফিয়ারে কনভার্ট করতে হইতো। এইটুকু বুঝছেন? এখানে যা এটিএম আছে, দেখেন এই জায়গাটাতে এটিএম আছে, এটাও এটিএম, আমার অবশ্যই এটিএমটা লাগবে। কথা বুঝছেন? কথা বুঝছেন? এটা এটা বুঝতে হবে। এখন চলে আসি তাহলে কি, ওই একই এস ইকুয়াল টু কে এইচ পি, তারপরে আপনি যা ইচ্ছা তাই বের করেন, কোনো সমস্যা নেই। আপনি যা ইচ্ছা তাই বের করেন, কোনো প্রবলেম নাই। ক্লিয়ার? এখানে কিন্তু দ্রাব্যতা আসবে গ্রাম বাই গ্রাম এককে, আর এইখানকার দ্রাব্যতা আসবে হচ্ছে মোল পার লিটার এককে। এইখানে যে দ্রাব্যতাটা থাকবে, কারণ আপনি জানেন উপরে দ্রাব্যতা আছে, এই যে দ্রাব্যতা ডিভাইডেড বাই পি, ওখান থেকেই আপনি কে এইচ এর মানটা পাইছেন। তার মানে আপনার এই ইউনিটটা এইভাবে আসবে। ক্লিয়ার কিনা বলেন? বুঝছেন এই জিনিসটা?
বুঝছেন, মনে হয় বুঝছেন। চলে আসি আরেক টাইপের ম্যাথ দেখাই, লাস্ট ম্যাথ। লেখেন বায়ুতে, এটা অবশ্যই ড্রাই, বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেনের অনুপাত যথাক্রমে 79% ও 21%। 1 অ্যাটমসফিয়ার চাপে পানিতে নাইট্রোজেন ও অক্সিজেন দ্রবীভূত হওয়ার অনুপাত নির্ণয় করো। এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে হেনরিক কনস্ট্যান্ট একটা দেয়া আছে, অক্সিজেনের ক্ষেত্রে হেনরিক কনস্ট্যান্ট একটা দেয়া আছে। এখন চিন্তা করবেন, অনুপাত দেয়া আছে, এত পার্সেন্ট এত পার্সেন্ট, এটার অনুপাত এটার অনুপাত সবকিছুই দেয়া আছে, আর মোট চাপ দেয়া আছে হচ্ছে, মোট চাপ দেয়া আছে হচ্ছে 1। বলেন তো এটা কোন সূত্র যাবে? দেখেন এখানে আপনি নাইট্রোজেনের আংশিক চাপ বের করতে পারবেন। নাইট্রোজেনের আংশিক চাপ হচ্ছে P of N2 equal 1 into 79 divided by 0.798। অক্সিজেনের আংশিক চাপ আপনি P of O2 equal to করবেন 1 into 21 divided by 100, 0.218। দেখেন আপনি, আপনাকে এখানেই বলছি মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ এটা কিভাবে বের করবেন আমি আপনাকে বলি। এই জায়গায় মোল ভগ্নাংশ দেয়া নেই, কিন্তু আমার পার্সেন্ট দেয়া আছে। তার মানে 100 এর মধ্যে 79, মানে 100-র মধ্যে তুমি 79 পাইছো। তার মানে টোটালটা তোমার হচ্ছে 100 আর 79 হচ্ছে তোমার। এটা হচ্ছে নিজের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা, নিজের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা সেম ভাবে। কিন্তু মোট চাপ, মোট চাপ তুমি জানো 1 অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের মোট চাপ বা ভূপৃষ্ঠের মোট চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তাহলে দেখা যায় যে হেনরির সূত্র যেটা আছে, হেনরির সূত্র যেটা আছে সেটা হচ্ছে দেখা যায় P is equal to KH ইন্টু হচ্ছে X, এটা হচ্ছে মোল সংখ্যা। তাহলে তুমি নাইট্রোজেনের ক্ষেত্রে হেনরি তো কনস্ট্যান্ট এক হবে, আবার অক্সিজেনের ক্ষেত্রে হেনরি কনস্ট্যান্ট আরেক হবে। তাহলে ফর নাইট্রোজেন তুমি যদি বের করতে চাও যে কিভাবে বের করবা, এখানে বলছে যে প্রশ্নটায় বলছে অনুপাত নির্ণয় করো, দ্রবীভূত হওয়ার অনুপাত নির্ণয় করো। আচ্ছা, দ্রবীভূত হওয়ার অনুপাত যেটা সেটা হচ্ছে যে এই যে এক্স এর মানটা, এই যে এক্স দ্রবীভূত কত পার্সেন্ট হচ্ছে, ঠিক আছে। এই দ্রবীভূত কত পার্সেন্ট হচ্ছে এটা হচ্ছে এখানে আমরা বুঝতে পারতেছি, ঠিক আছে। দ্রবীভূত দ্রবের মোল ভগ্নাংশ এটা, এই এক্সটা এখানে মনে হয় লিখে দেওয়া হয় নাই। এই এক্সটা হচ্ছে এই এক্স বিটা, এটা লিখে দিই আমি। দ্রবীভূত দ্রবের মোল ভগ্নাংশ, এটা বুঝবেন। তাহলে কতটুকু দ্রবীভূত হচ্ছে ওইটার মোল ভগ্নাংশ হচ্ছে এই এক্স বিটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এই জায়গায় আপনি নাইট্রোজেনের ক্ষেত্রে
নাইট্রোজেনের ক্ষেত্রে আপনি এক্স বি অফ নাইট্রোজেন এক্স অফ নাইট্রোজেন বের করলেই হবে। এক্স অফ নাইট্রোজেন বের করেন ঠিক এই জায়গা থেকে, এক্স অফ নাইট্রোজেন ইকুয়াল টু পি বাই কে এইচ। সেম ভাবে আপনি বের করবেন O2 এর জন্য x অফ O2 ইকুয়াল টু পি অফ কে এইচ। এটা কিন্তু আমার যে হ্যান্ড্রিক কনস্ট্যান্ট, এটা অক্সিজেনের জন্য, এই হ্যান্ড্রিক কনস্ট্যান্ট আমার নাইট্রোজেনের জন্য। তাহলে এখান থেকে দুইটাই বের হয়ে যাবে। আর অনুপাত কিভাবে বের করবেন? তাহলে নাইট্রোজেন এটা মনে করো আসছে হচ্ছে এ, এটা আসছে বি, তাহলে নাইট্রোজেন ইজ টু অক্সিজেন ইজ ইকুয়াল টু এ ইজ টু হচ্ছে বি। কথা বুঝাইতে পারছি? এ ইজ টু বি। দেখেন আমি দুই টাইপেরই ম্যাথ করাই দিছি। দুই টাইপেরই ম্যাথ করাই দিছি। বোঝা গেছে আপনাদের নাকি বোঝা যায়নি? বলেন, বোঝা গেছে না যায় নাই? বোঝা গেছে? কালকে পড়বো আমরা দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল, এই দুইটা পড়লে আমাদের মোটামুটি শেষ। এইখানে বলছে কি, প্রশ্নটা বুঝো। প্রশ্নটা বলছে 1 অ্যাটমসফিয়ার চাপে পানিতে নাইট্রোজেন ও অক্সিজেনের দ্রবীভূত হওয়ার অনুপাত। এখন দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা, নাইট্রোজেন অক্সিজেন একটা পাত্রে মিশাইছো তুমি, তাহলে এইটার মোল সংখ্যাটা, নাইট্রোজেনের মোল সংখ্যাটা হচ্ছে দ্রবীভূত হয় কতটুকু, আর অক্সিজেনের মোল সংখ্যাটা কতটুকু দ্রবীভূত হয় সেটাই বুঝাইতে চাইছি আমি। তো আমার কথা হচ্ছে যে এখানে আংশিক চাপটা বের করতে যদি পারো, তাহলে আংশিক চাপ ইজ প্রপোর্শনাল টু হচ্ছে কে এইচ এক্স বি। তাহলে দেখো এখানে এই যে নাইট্রোজেনের যে মানে মোল ভগ্নাংশ বা দ্রবীভূত হওয়ার মোল ভগ্নাংশ, দ্রবীভূত দ্রবকে নাইট্রোজেন, দ্রবীভূত দ্রব অক্সিজেন, তাহলে এখানে আংশিক চাপ আর হ্যান্ড্রিক কনস্ট্যান্ট দিয়ে তুমি যদি ভাগ করো, এর অ্যান্সার আসলো এ, এর অ্যান্সার আসলো বি। আমি কিন্তু মান বসাই নাই, তোমাকে এখানে মান বসাইতে হবে। যে পি অফ নাইট্রোজেনের মান এইটা, এখানে পি অফ নাইট্রোজেনের মান বসাবে এইটা, আর হ্যান্ড্রিক কনস্ট্যান্টের দুইটা মান দেয়া আছে। হ্যান্ড্রিক কনস্ট্যান্টের কে এইচ অফ নাইট্রোজেন এইটার মান একটা দেয়া আছে, কে এইচ অফ অক্সিজেন দুইটা মান দেয়া আছে। কে এইচ অফ নাইট্রোজেনের মান দেয়া আছে হচ্ছে 8.54 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মোলার পার এটিএম, আর হ্যান্ড্রিক কনস্ট্যান্ট অফ অক্সিজেনের মান দেয়া আছে 4.56। এটা দ্বারা হ্যাং করছে বোধ হয়। ইন্টু 10 টু দি পাওয়ার 4 মোলার পার এটিএম। তাহলে এখানে মানগুলো বসাও, নিজের নিজের জায়গায় মানগুলো বসাইলে অ্যান্সার চলে আসবে। বুঝছো আবিদা জামান? মানগুলো বসালেই চলে আসবে। এটা কি ক্লিয়ার হয়েছে আপনাদের? এটা ক্লিয়ার হয়েছে আপনাদের? দেখেন এটা ক্লিয়ার হয়েছে, ভালো মতো দেখবেন।